নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে বিশেষ কিছু খবর। কানাঘুষো চলছিল বেশ কিছুদিন ধরেই, তাতে ইন্ধন যোগায় বুধবার বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের জন্ম শতবর্ষ কর্মসূচিতে নীতিশের মন্তব্য। সব মিলিয়ে বিহার তথা জাতীয় রাজনীতিতে জল্পনা। ১.৫ বছরের মাথাতেই আবার বিরোধী জোট ছেড়ে বিজেপির সহযোগী হতে চলেছেন নীতিশ কুমার। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হলো লোকসভা নির্বাচনের আগে আবার এনডিএতেই যোগ দিচ্ছেন নীতিশ কুমার, আর সেই যোগদান সময়ের অপেক্ষা। সূত্রের খবর ইতিমধ্যেই নাকি আসন রফা হয়ে গিয়েছে বিজেপি এবং নীতিশের জনতা দল ইউনাইটেডের মধ্যে। সূত্রের খবর আসন্ন লোকসভা ভোটে বিহারের বিজেপি এবং জেডিইউ কটি আসন লড়বে সেই নিয়ে সমঝোতার পরেই বিরোধীদের জোট ইন্ডিয়া ছেড়ে এনডিএতে যাচ্ছেন নীতিশ। গত দুদিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন যথাক্রমে বাংলা এবং পাঞ্জাবে একাই লড়বে তাঁদের দল। এমতাবস্থায় ইন্ডিয়া ছাড়ার পথে নীতিশও। তবে নীতিশ কুমার আবার এনডিএতে ফিরলেও তাকে মুখ্যমন্ত্রী পদ ছাড়ার বিষয়ে তীব্র আপত্তি রয়েছে বিহারের বিজেপি নেতাদের বড় অংশেরই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য কিছু নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই, আর সেই তালিকায় রয়েছে প্রকাশ পেয়েছে। আর সেই তালিকার প্রথমে রয়েছে বেতিয়ার বিজেপি নেত্রী তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর নাম। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন বিহারের আরজেডি নেতা শক্তি যাদব। তিনি আবার বলছেন বিহার মহাগঠবন্ধন সরকার রাজ্যের মানুষের কল্যাণেই এগিয়ে চলেছে। শুধু যাদের মনে ভয় আছে তারাই বারবার বলছে সব ঠিক আছে, বিজেপি ভয় পাচ্ছে। বিহার সম্পর্কে তিনি কি বললেন আমরা শুনবো। बिहार में नौकरियों की बहार है, महागठबंधन की सरकार है। तो दिल्ली में जो भाजपा के पास बैठक बिहार बीजेपी के बड़े बड़े नेता तो आप तो शुरू से जानते हैं कि भारतीय जनता पार्टी बिहार को लेकर के डरी हुई है। एक बंदा तेजस्वी यादव जी ने जो भारतीय जनता पार्टी को हर मोर्चे पर करारा जवाब दिया है। बिहार की महागठबंधन की सरकार मुस्तैदी से जनहित के मुद्दों को लेकर के आगे बढ़ रही है। ऑल इज वेल। अच्छा, जब हर कितना बार बोलिए कि ऑल इज वेल, तो वो लोग बोलते हैं ऑल इज वेल बार बार जिनको कुछ मन में भय रहता है। हम लोग तो सब जानते ही हैं कि सारी चीजों को लेकर करके कार्यक्रम आगे बढ़ाया जा रहा है। सब कुछ अगर ठीक है तो ये अमित शाह के यहाँ सुशील मोदी किसी पॉलिटिकल पार्टी के घर में क्या मीटिंग दिल्ली में चल रही है उनका विषय है, वो विषय राष्ट्रीय जनता दल का नहीं है। বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ কি বলছেন আমরা শুনবো। না, বিষয় হচ্ছে যে নীতিশ কুমার তো বরাবরই আনপ্রেডিক্টেবল। এবার যেটা হচ্ছে এনডিএ জোটে আবার যদি তিনি ফিরে আসেন, আমার যেটা মনে হয় সমস্যা একটাই হবে যে তিনি কিন্তু আবার এই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টাই করবেন, এবং এটাও হতে পারে যে তিনি আবার ফিরেও যেতে পারেন, এনডিএ জোট থেকে বেরিয়েও যেতে পারেন। তো লোকসভার আগে যে এই যে ইউটার্নটা উনি নিচ্ছেন সেটা কিন্তু এনডিএ জোট বরাবর বুঝতে পারছে, এবং সেই জোটের সঙ্গীরা এবং তাকে কিন্তু আর আগের মতো বিশ্বাস করবে না, এবং করার কথাও নয়। কিন্তু যেহেতু কম্পালশন রয়েছে এনডিএ জোটে যারা রয়েছে সেখানেও দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ পার্টিগুলো কিন্তু নেই। গুরুত্বপূর্ণ আঞ্চলিক দলগুলো নিজেদের মতো করে কিন্তু আলাদা লড়ছে। যেমন ইন্ডিয়া জোটের মধ্যে থেকেও দেখা যাচ্ছে বিরোধিতা রয়েছে, ইন্ডিয়া জোটের কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি হচ্ছে না। কিন্তু আরেকটা ঘটনা খুব উল্লেখযোগ্য যেটা ভারতীয় রাজনীতির ক্ষেত্রে, যে নীতিশ কুমার যদি আবার এনডিএতে ফিরে আসেন, সেখানে যে নতুন নামটা উঠছেন রেণু দেবীর নামটা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমার মনে হয় না যে নীতিশ কুমার যদি আবার করে কম্পালশনে এই লোকসভা ভোটে বিজেপির সঙ্গে আসে বা ইন্ডিয়ার সঙ্গে আসে, তার মধ্যে হয়তো তার কোনো ক্যালকুলেশন রয়েছে। কিন্তু পরবর্তীতে আবার যখন বিধানসভা নির্বাচনের গুটি তখন সাজাতে চাইবেন, তখন তিনি আবার হতেই পারে
একলা চলো নীতি কিন্তু নিতেই পারেন উনি। সুতরাং আমার মনে হয় ভারতীয় রাজনীতিতে যে আনপ্রেডিক্টেবল মানুষগুলো, তার মধ্যে মুলায়ম সিং যাদব, মমতা ব্যানার্জিকেও রাখা যেতে পারে এবং নীতিশ কুমারকেও সেই জায়গায় রাখা যেতে পারে, যে সকালে এক কথা বলছেন ঠিক, ঘুরে 365 ডিগ্রি ঘুরে বিকেলে অন্য কথা বলছেন। সুতরাং এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে নতুন যে নামটা প্রস্তাবিত করা হচ্ছে, যে যদি এনডিএ জোটে শরিক হয় জেডিইউ, তাহলে কিন্তু এই বিষয়টা মানে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে নীতিশ কুমারকে আর দেখা যাবে না। এখন এটা দেখার বিষয় বা সময়ের সাথে সাথে এই চিত্রটা পরিষ্কার হবে বলে আমার মনে হয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সম্পর্কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2014 সালে টেট উত্তীর্ণদের নিয়ে 2016 ও 2020 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করা সংক্রান্ত কোনো মামলা আপাতত কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চে শুনানি হতে পারবে না। শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে, যার অর্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে না। এই মামলা শুনানির সময় ছিল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়াকে জানান, হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছেন তিনি কার জুতো চেটে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা তিনি জানেন। অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে বারের প্রধান, এর পরে বিচারপতি সৌজন্য আশা প্রকাশ করতে পারেন না। বিচারপতিরা একে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। ভারত তার 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। সর্বমহিলা ট্রাই সার্ভিস কগনিজেন্টের শক্তি প্রত্যক্ষ করছে। 75তম প্রজাতন্ত্র দিবসের থিমগুলির ফোকাস নারী শক্তি ও বিকশিত ভারত। পরিষেবা মহিলা দলের পরিষেবাগুলির মধ্যে যৌথতা, সততা এবং সমন্বয়ের প্রতিনিধিত্ব করে। এই প্রথম 3টি পরিষেবার প্রতিনিধিত্বকারী একটি মহিলা সৈনিক দল গর্বের সঙ্গে প্রজাতন্ত্র দিবসে যাত্রা করছে। পরিষেবা মহিলা দলটির মূল মন্ত্র হল সেবা তথা সহায়তা। সেনা, নৌ ও বিমান বাহিনীর মিলিটারি পুলিশ কর্পস থেকে নারী সৈনিকদের নিয়ে গঠিত দলটি কাউন্টার ইন্টারজেন্সি এলাকা, সিয়াচেন হিমবাহ, উচ্চতার আরিস এবং মরুভূমি অঞ্চলে বিভিন্ন ইউনিট এবং স্থাপনায় মহিলা মিলিটারি পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন যৌথ মহড়া এবং জাতিসংঘ মিশনে অসাধারণ পারফর্ম করছে। And regular recruits, though they underwent rigorous training and practice in their individual areas, they have successfully managed to cohesively work together under the leadership of Captain Sandhya to be ready for this parade. 148 women soldiers from the Corps of Military Police, of Army, Navy and Air Force. বৃহস্পতিবারই সামনে এসেছে পদ্ম সম্মানের তালিকা। নিঃসন্দেহে যে কোনো শিল্পীর জীবনে সেরা সম্মান এটি। আর এবারে এই পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর। কেন্দ্রীয় সরকারের তরফে শিল্প বিভাগে পদ্মভূষণ পেয়েছেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ। অভিনেতার পাশাপাশি মিঠুনের বর্তমান পরিচিতি বিজেপি নেতাও তিনি। এদিকে মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ পেতেই কটাক্ষ শুরু করে ফেলেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখলেন, অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তাহলে 2014 পর যে কোনো সময় পেতেন। এখন সেটা তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নোটঙ্কির পুরস্কার। যদিও নিজের এই টুইটে কোথাও মিঠুন চক্রবর্তীর নাম নেননি কুণাল। কুণাল ঘোষের টুইট সম্পর্কে কি বললেন বিজেপি মোর্চার ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু দত্ত, আমরা শুনবো। দেখুন, যে ভদ্রলোক কুণাল ঘোষ মানে আজকে বিবৃতি দেন আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের মুখপাত্র হয়ে, উনার বক্তব্যের মধ্যে উনার নিজস্বতা কতটা থাকে এবং উনার দলীয় মানে আজকে যে পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে দালালির প্রবণতা কতটা থাকে, ওটা উনার
ব্যক্তিগত জীবন থেকেই জানা যায়, কেননা উনি যে দলের হয়ে কথা বলেন সেই দলের যিনি সুপ্রিমো তাকে নিয়েই তিনি জনসমক্ষে পুলিশি হেফাজতে থাকাকালীন বিভিন্ন রকমের বিকৃত বক্তব্য বা সত্য বক্তব্য উনার মতো করে উনি বলেছেন। তো তার কথার কোনো ভিত্তি আছে বলে আমাদের মনে হয় না। কেবলমাত্র তৃণমূল শাসক দল হওয়ার জন্য উনি আজকে হয়তো এইভাবে দলীয় মুখপাত্র হতে পেরেছেন, দলটা তৃণমূল বলে। অন্য কোনো দল হলে সেই দলের সুপ্রিমোকে এইভাবে কটাক্ষ করার পরে মিডিয়াতে মুখপাত্র হতে পারতেন কিনা সেটাও আমাদের সন্দেহ হয়। আর যিনি মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় সিনেমা জগতের একজন নক্ষত্র বলা যায়, জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা, এবং একবার নয় দুবার। তো তার কোনো প্রাপ্তি বা তাকে সম্মান দেওয়া এটা আমাদের ভারত সরকারের কাছে একটা সৌভাগ্যের বিষয়। আজকে ভালো দিন, প্রজাতন্ত্র দিবস ৭৫তম। আজকের দিনে আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করছি মিঠুন চক্রবর্তীর জন্য যে ভারত সরকার তাকে আজকে এই পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। আজকের এই ভালো দিনে কুণাল বাবুর কথা নিয়ে মাতামাতি না করাই ভালো, এটাই আমি বলবো। বৃহস্পতিবার ভারত সরকারের তরফে পদ্মভূষণে ভূষিত হলেন ফক্সকন কোম্পানির সিইও ইয়ুং লি। চীনের পড়শি দেশ তাইওয়ানের বাসিন্দা তিনি। অন্যতম বড় টেকনোলজি গ্রুপে ফক্সকন আইফোন উৎপাদনের জন্য পৃথিবী বিখ্যাত। সূত্রের খবরে গত কয়েক বছরও এই সংস্থা ভারতে দারুণ বিনিয়োগ করেছে। গত বছর ইয়ুং বলেছিলেন, আন্তর্জাতিক উৎপাদনের ক্ষেত্রে ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠবে ভারত। আর ভারতে এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৬৮ বছরে পদ্মভূষণ লাভ করলেন ইয়ুং। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের বাকি কাজ শেষ হলেই ফেব্রুয়ারি মাসে চালু হয়ে যাবে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু। ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও সম্মেলনের মাধ্যমেই সেতু উদ্বোধন করেছিলেন। ফেনী নদীর ওপর নির্মিত সেতুটি ১.৯ কিলোমিটার লম্বা, যা ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম শহর এবং বাংলাদেশের রামগড় উপজেলাকে সংযুক্ত করেছে। গত বুধবার ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র সহ অন্যান্য আধিকারিকদের এই সেতু পরিদর্শন করেন। এই দিন আদিত্য মিশ্র বলেন, মৈত্রী সেতু চালু হলে দুই দেশের মধ্যেই পণ্যের আমদানি বা রপ্তানি থেকে শুরু করে যাত্রী চলাচল সহজ হবে। ফলে দুই দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।